আল্লাহ না করুক দুর্ঘটনা হয় না, তারপরে যদি কখনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কিন্তু এই সামনের সিটের যারা যাত্রী থাকে তাদের ঝুঁকি বেশি থাকে। আবার যারা পেছনের সিটের যাত্রী থাকে, যদি বাস পেছন থেকে কোনো আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে পেছনের যাত্রীরাও ঝুঁকির মধ্যে থাকে। এখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক আগেই হয়েছে মূলত। তো বর্তমানে ট্রাকটা উঠানো হচ্ছে, যার কারণে এখানে একটা ছোটখাটো যানজটের তৈরি হয়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গে বাস যাত্রার ক্ষেত্রে আসলে কোন বাসটা সবচেয়ে ভালো? সিটটা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাবো নওগাঁ। এই রুটে আপনারা এসি নন এসি দুই কোয়ালিটির বাসই পাবেন। ফুড ভিলেজের পরিস্থিতি খুবই ভালো, দেখি এখানকার খাবার দাবার কেমন। তবে এখানকার সবচেয়ে লাক্সারি বাসে ভ্রমণের অভিজ্ঞতা আসলে কেমন, আর এই বাসে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন, সেটা নিয়েই থাকছে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। তাহলে চলুন না শুরু করি আমাদের আজকের ভিডিও। শুভ দুপুর বন্ধুরা, আমরা বর্তমানে রয়েছি কল্যাণপুরে। আর এখান থেকে আজকে আমরা যাব হচ্ছে নওগাঁ। আর সেজন্য আমরা হানিফের এসি বাসে একটা টিকিট কেটেছি। আসলে হানিফের এই RM2 বাসটা কেমন, সার্ভিস কেমন, সব কিছু নিয়ে আলোচনা হবে। তবে আমরা যেহেতু ঈদের পরে যাচ্ছি, ভিড়ভাড়টা অনেকটাই কম। গাড়ি এসে দাঁড়িয়েছে, আমরা এখন আমাদের লাগেজ দিয়ে টোকেন নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের বাস। C12 ঈদের পরে, তাই অনেকটা ফাঁকা বাস। এটা হচ্ছে মোটামুটি RM2 এসি বাস। আর আমি অবশেষে সিটে চলে এসেছি। এখানে পাশাপাশি দুইটা সিট, আর এই পাশে একটা সিঙ্গেল সিট। RM2 গাড়িগুলোর এটা একটা সুবিধা, যারা একাকী ট্রাভেল করতে চান তাদের জন্য একটা এক্সট্রা সিট থাকে। আর তার পাশাপাশি যারা দুইজন যেতে চান তাদের জন্য আলাদা সিট থাকে। গাড়ির কন্ডিশন যথেষ্ট ভালো। হানিফের এই বাসটার কোয়ালিটি খুবই ভালো। ভাড়া আসলে কত পড়লো সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। আলাদা এসি পয়েন্ট রয়েছে, তার পাশাপাশি মাঝখানে কিন্তু একটা সেন্ট্রাল এসি রয়েছে। সব কিছু মিলিয়ে ওভারঅল বাসের কন্ডিশন খুবই ভালো। আর অবশেষে বাস যাত্রা শুরু করেছে। আমাদের যাত্রা শুরু করার কথা ছিল 11:30টার সময়, কিন্তু বাস ছাড়তে ছাড়তে কিন্তু দুপুর 12টা বেজে গেল। ঈদের পরে রাস্তাঘাট পুরাই ফাঁকা এবং যেতেও খুব বেশি একটা সময় লাগে না। সাধারণত ঢাকা থেকে নওগাঁয় 4 লেনের কাজ চলার কারণে যেতে অনেকটাই সময় লাগে, কিন্তু এই সময় খুব বেশি একটা সময় লাগবে না। আশা রাখছি আমরা 4 থেকে 5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবো। তবে যেহেতু এটা এসি বাস, এটা অতটা দ্রুত চলে না, এটা মোটামুটি নিয়ন্ত্রিত গতিতে চলে, যার কারণে কিছুটা সময় লাগবে। কল্যাণপুর থেকে আমাদের গাড়িটা স্টার্ট করে যথারীতি গাবতলী হয়ে সরাসরি চলে গেল সাভারে। আর সেখান থেকে আমাদের বাস নবীনগর হয়ে সরাসরি ঢুকে যাবে টাঙ্গাইলের ভেতরে। পথিমধ্যে আমরা কিছুটা সময় রেস্ট নিয়ে নিব, কারণ এই পথে একেবারে ফুড ভিলেজের আগে কোনো যাত্রা বিরতি দিবে না। সিটটা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাবো নওগাঁ। মাঝখানে একটা স্টপেজ দিবে ফুড ভিলেজে। এই ফাঁকে আমাদের যাত্রা হচ্ছে। গাড়ির কন্ডিশন খুবই ভালো, এসির বাতাস হচ্ছে। এসিটা মোটামুটি নিয়ন্ত্রিত। অনেক এসি বাসের বাতাস কিন্তু নিয়ন্ত্রণে থাকে না, বেশি শীত লাগে। আরও একটা ব্যাপার রয়েছে, আপনারা যখন দুপুরবেলা এসি বাসে জার্নি করবেন তখন কিন্তু এসির বাতাসটা নিয়ন্ত্রণেই থাকে, কারণ বাইরের এনভায়রনমেন্টটা অতিরিক্ত গরম থাকে, যার কারণে ভিতরে একটা নিয়ন্ত্রিত ঠান্ডা এনভায়রনমেন্ট থাকে। মূলত আমরা অনলাইনে টিকিট কেটেছি। আর আমাদের ভাড়া পড়েছে 1200 টাকা করে জনপ্রতি। ঈদ উপলক্ষে একটা বিশেষ ছাড় দিয়েছে। নর্মালি ভাড়া 1400 টাকা, 200 টাকা ছাড় দিয়েছে, কিন্তু আবার অনলাইনের একটা চার্জ গিয়েছে। সব মিলিয়ে 2663 টাকা আমাদের ভাড়া পড়েছে দুইজনের। আসলে এখন এই অনলাইন হওয়ার কারণে ওই টিকিট কাউন্টারে গিয়ে আর টিকিট কাটা লাগে না, এটা একটা বড় সুবিধা হয়েছে। তবে কিছুটা বেশি খরচ পড়ে। আবার যদি আপনি অন্যভাবে হিসাব করেন যে আপনি নিজে গিয়ে টিকিট কাটবেন, সেক্ষেত্রে কিন্তু ওই একই রকম খরচই পড়ে। তো হিসাব করলে অনলাইনে কিন্তু আপনার সময়টা অনেক বাঁচিয়ে দিচ্ছে। বাসের এখানে একটা ঝুড়ি রয়েছে, তার পাশাপাশি কিন্তু একটা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। আর এসি বাসে কিন্তু 1 বোতল পানি দেওয়া হয়। আর মজার ব্যাপার হচ্ছে এটা হানিফের নিজস্ব পানির বোতল, বেশ ভালো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ঘাড় রাখার জন্য চমৎকার একটা ব্যবস্থা রয়েছে। এছাড়াও উপরে কিন্তু আপনারা ছোটো ব্যাগ রাখার স্পেস পাবেন, এখানে ব্যাগ ট্যাগ রাখতে পারবেন, হ্যান্ড ব্যাগ যেগুলো রয়েছে। আর বড় লাগেজ তো অ্যাজ ইউজুয়াল আমরা ওই ক্যারিয়ারে দিয়ে দিয়েছি। বাসে একটা টিভিও রয়েছে, কিন্তু কখনো চলেছে কিনা আমার জানা নেই। আসলে এক সময় কিন্তু টিভি চলতো, কিন্তু বর্তমান আমলে
এই টিভিগুলো কেউ দেখে না, সবাই যে যার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে প্রতিটা বাসই টিভি থাকে, বিশেষ করে এই লাক্সারি বাসগুলোতে কিন্তু সেটা কখনো আপনারা চলতে দেখবেন না। বাসটা কিন্তু চারপাশ দিয়ে বদ্ধ, কিন্তু একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে, তার পাশাপাশি একটা সাইরেন রয়েছে। যেহেতু একটা বদ্ধ বাস, সেই হিসাবে সেফটি সিকিউরিটির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। বাসের আর একটা ভালো দিক হলো প্রতিটি সিটের পাশে কিন্তু একটা চার্জিং পোর্ট রয়েছে, আপনারা চাইলে মোবাইল, ল্যাপটপ ইত্যাদি চার্জ দিতে পারবেন। আর এটা হচ্ছে একদম সামনের সিটের অবস্থা, এখানে কিন্তু পানি রাখার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, তার পাশাপাশি আপনারা অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন। ওভারঅল এই ভলভো বাসগুলো খুবই চমৎকার। এসি কিন্তু আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন, চাইলে এটা খোলা বন্ধ করে দিতে পারবেন, বন্ধ করতে পারবেন, অন করতে পারবেন, এভাবে ঘুরিয়ে অন অফ করে। তার পাশাপাশি এখানে লাইট রয়েছে, যদি এগুলো আসলে জ্বলে না, বাট রাতের বেলা জ্বলার ব্যবস্থা করে দেওয়া হয়। ড্রাইভার সাহেব বাস চালাচ্ছে। এসি বাসে চড়ার আগে আপনাদের যে ব্যাপারটা সবার আগে নজরে রাখতে হবে তা হচ্ছে ভালো করে টয়লেটটা সেরে নেবেন। এর কারণ হলো অতিরিক্ত ঠান্ডার কারণে আপনাদের বারবার টয়লেট পেতে পারে, যার কারণে বাসে ওঠার আগেই ব্যাপারটা সেরে নেবেন। কারণ এই যাত্রায় প্রথম স্টপিসে বিরতি দিতে দিতে প্রায় 3 ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে। ওভারঅল বাসটা কমফোর্টেবল। আপনারা যারা RM2 বাসে ভ্রমণ করতে চান তাদের জন্য এই ঢাকা টু নওগাঁ এই হানি পরিবহনের বাসটি একটা পারফেক্ট চয়েস। দেখতে দেখতে আমরা কিন্তু নবীনগর চলে এসেছি। রাস্তাঘাট একেবারেই ফাঁকা, যার কারণে আমাদের বাস স্টার্ট করার মাত্র আধা ঘন্টার ভেতরে আমরা নবীনগর চলে এসেছি। মোড়টা পার হলাম, এখান থেকে এখন আমরা সরাসরি যমুনা ব্রিজের দিকে ছুটে চলব। ঈদের পরে ভ্রমণটা অনেকটাই মজার, এর কারণ হচ্ছে পুরো বাস ফাঁকা থাকে। আমি কিন্তু এখন একটু সামনে এসে বসেছি, আসলে সিটে কোনো যাত্রীই নেই, তাই আরামে বসলাম একটু সামনের দৃশ্য দেখার জন্য। এখান থেকে ভিউটা খুব চমৎকার। তবে বাসের সিট চুজের ক্ষেত্রে আমার প্রেফারেন্স হচ্ছে সবসময় সি এবং ডি সিরিয়াল, কারণ আল্লাহ না করুক দুর্ঘটনা হয় না, তারপরে যদি কখনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কিন্তু এই সামনের সিটের যারা যাত্রী থাকে তাদের ঝুঁকি বেশি থাকে, আবার যারা পেছনের সিটের যাত্রী থাকে যদি বাস পেছন থেকে কোনো আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে পেছনের যাত্রীরাও ঝুঁকির মধ্যে থাকে। ওই হিসাবে মাঝখানের সিট যেগুলো রয়েছে সেখানকার যাত্রীরা অনেকটা নিরাপদে থাকে। তারপরও ভাগ্যে যদি দুর্ভাগ্য লেখাই থাকে সেক্ষেত্রে আসলে কিছু করার নেই, তারপরও ফিয়া মানিল্লাহ। আর বাসে উঠলে অবশ্যই যতটুকু পারা যায় দোয়া কালাম করে নেওয়াটাই। এখানে কিন্তু ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে, যার কারণে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। বাট কোরবানি ঈদের পরে হওয়ার কারণে যানজট খুব একটা নেই, মোটামুটি আরামেই যাওয়া যাচ্ছে। নর্মালি টাইমে এখানে কিন্তু প্রচুর যানজট থাকে, চলাফেরা অনেকটা মুশকিল হয়ে যায়। তবে কবে যে এই ফ্লাইওভার কমপ্লিট হয় তা আল্লাহই ভালো জানে। কমপ্লিট হয়ে গেলে অনেকটা কমফোর্টেবল হয়ে যাবে, এটা শিওর। আর এখন একটা যাত্রা বিরতি দিল, ফুড ভিলেজে একটু নামলাম। মিষ্টি পাওয়া যায়, আর এখানে দোতলার এনভায়রনমেন্ট খুবই চমৎকার। ফুড ভিলেজের পরিস্থিতি খুবই ভালো, দেখি এখানকার খাবার দাবার কেমন। এখানে একটা পেস্ট্রি অর্ডার দিলাম, খাবার মান মোটামুটি ভালো। আমি আসলে এখন ভাত খাবো না, শর্টকাটে একটা পেস্ট্রি খেয়ে দিচ্ছি। এখানে একটা নামাজের জায়গাও রয়েছে এই নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে। 12টার সময় রওনা দিয়ে আমাদের এই পর্যন্ত আসতে প্রায় 3:30 বেজে গেল। আর এই পর্যন্ত আসতে কিন্তু আমরা অলরেডি যমুনা সেতু পার হয়ে চলে এসেছি। খাবার শেষ, আবার আমরা বাসে উঠব। বর্তমানে আমরা বগুড়া শেরপুর উপজেলায় রয়েছে, আর এই পর্যন্ত আসতে আমাদের 3:30 বেজে গেল, অর্থাৎ স্টার্ট দেওয়ার পরে 3.5 ঘন্টা লাগলো। এই ভলভো গাড়িগুলোর একটা সুবিধা হচ্ছে এই গাড়িগুলোর ইঞ্জিন কিন্তু পেছনের দিকে, যার কারণে গাড়ির ভেতরে শব্দ খুবই কম। এক কথা বলতে গেলে নয়েজ পলিউশনটা অনেকটাই কম, অনেকটা রিল্যাক্সিং একটা জার্নি উপভোগ করা যায়। আর দেখতে দেখতে আমরা কিন্তু বগুড়া শহরে চলে এসেছি। আর অবশেষে আমরা নওগাঁ রাস্তায় ঢুকে পড়েছি। এদিক দিয়ে সবার প্রথমে পড়বে দুপচাচিয়া। বগুড়া থেকে নওগাঁ যেতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার ভেতরেই পৌঁছে যাওয়া যায়। আর বর্তমানে এখানকার রাস্তা যথেষ্ট ভালো করা হয়েছে, তাই আমরা অনেকটা নির্বিঘ্নে ছুটে চললাম। A few moments later. এখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক আগেই হয়েছে মূলত। বর্তমানে ট্রাকটা উঠানো হচ্ছে, যার কারণে এখানে একটা ছোটোখাটো যানজটের তৈরি হয়েছে।
ঈদের পরে এই একটা সমস্যা, ফাঁকা রাস্তায় কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটে। আর এর ভেতরে যত দুর্ঘটনা ঘটে তার 80% কিন্তু নিউজে আসে না। এগুলো এলাকায় এভাবে হয় এবং প্রচুর মানুষ কিন্তু মারা যায়। একটা সরকারি হিসাব থাকে কিন্তু সবগুলো কিন্তু এক্সপোজ হয় না। তো চলতে চলতে এমনই একটা দুর্ঘটনা দেখলাম, খুবই দুঃখজনক। একেবারে সামনের যে কেবিন রয়েছে এটা একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। সম্ভবত ড্রাইভার বা হেল্পার কেউই বেঁচে নেই। দুর্ঘটনাটা অনেক আগেই ঘটছে। হতাশাজনক এই দুর্ঘটনাটা দেখার পরে আমরা আবার সামনের দিকে ছুটে চললাম। গাড়ির অবস্থা ভয়ানক রকমের খারাপ, তবে আল্লাহর রহমতে আমাদের কোনো রকমের কোনো সমস্যা হয়নি। তবে পুরো পথটা কিন্তু আমরা অনেকটা নিরাপত্তার সাথেই চলে এসেছি। এখান থেকে আর মাত্র 10 মিনিটের ভেতরেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নওগাঁ শহরে পৌঁছে গেলাম। আর দেখতে দেখতে আমরা কিন্তু নওগাঁ চলে এসেছি। মোটামুটি এই পর্যন্ত আসতে 5:30 বেজে গেল। অর্থাৎ আমরা রওনা দিয়েছিলাম এক্স্যাক্ট 12টায়, 5.5 ঘন্টা লাগলো। তবে 5.5 ঘন্টা কিন্তু এই ঈদের সময় হওয়ার কারণে লেগেছে, অন্য সময় আর একটু বেশি সময় লাগে। তবে বর্তমানে রাস্তার কন্ডিশন আগের চেয়ে অনেক ভালো। আল্লাহর রহমতে খুবই ভালো একটা জার্নি ছিল। আর অবশেষে আমরা চলে এসেছি। আর এই ছিল মোটামুটি আমাদের ঢাকা থেকে নওগাঁ পর্যন্ত যাত্রা। ইনশাল্লাহ আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। এর মধ্যে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।